আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু টুপালস। হোপফুলি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের 8 নম্বর লেকচারটি শুরু করছি। আজকে আমরা পূর্ণবর্গ, ভগ্নাংশ ও ভগ্নাংশের বর্গমূলের ব্যাপারে আলোচনা করব। ওকে, দেরি না করে শুরু করা যাক। আমরা পূর্ণবর্গ ভগ্নাংশের ব্যাপারে জানি, সংজ্ঞাটা যদি একটু লিখি, কোনো ভগ্নাংশের কোনো ভগ্নাংশের হর ও লব ও হরকে লঘিষ্ঠ আকারে পরিণত করে যদি তার লব ও হর পূর্ণ বর্গ সংখ্যা হয়, তবে ওই ভগ্নাংশকে পূর্ণবর্গ ভগ্নাংশ বলে। ওকে, এখন আমরা যদি একটা উদাহরণ দিই, যেমন আমি একটা ভগ্নাংশ লিখি 50/32। এর লঘিষ্ঠ আকার কি হবে বলতো? এর লঘিষ্ঠ আকার উভয়টাকেই হর ও লবকে কি দিয়ে ভাগ যায়? 2 দিয়ে ভাগ যায়। তাহলে 50কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে থাকে কত? 25। আর নিচে 32কে 2 দিয়ে ভাগ দিলে থাকে 16। আর কোনো ভাগ যায় না। ঠিক আছে, এখন দেখো তো এই সংখ্যাটি, হ্যাঁ, লঘিষ্ঠ আকার যা একটি পূর্ণবর্গ ভগ্নাংশ। কেমনে বললাম? পূর্ণবর্গ ভগ্নাংশ। হ্যাঁ, আচ্ছা বলো তো, আমি এই সংখ্যাটা, এই যে একটা ভগ্নাংশ, এটাকে পূর্ণবর্গ ভগ্নাংশ কেন বললাম লঘিষ্ঠ আকার করার পর? কারণ এর হর এবং লবে যেই সংখ্যাটা আছে, দেখো লবের মধ্যে আছে 25, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা যার বর্গমূল 5। হরের মধ্যে আছে 16, যার বর্গমূল 4। ঠিক আছে, হ্যাঁ, সুতরাং আমরা বলতে পারি পূর্ণবর্গ যার, আমি যদি লিখি বর্গমূল কত হবে? উপরে 25-এর বর্গমূল 5, 16-এর বর্গমূল 4। ওকে, এখন আমরা লিখব, এখন আমরা শিখব ভগ্নাংশের বর্গমূল। ওকে, দেখো ভগ্নাংশের লবের বর্গমূলকে লবের হরের বর্গমূল দ্বারা ভাগ করলে ভগ্নাংশের বর্গমূল পাওয়া যায়। ভগ্নাংশের লবের বর্গমূলকে হরের বর্গমূল দ্বারা ভাগ করলে ভগ্নাংশের বর্গমূল পাওয়া যায়। ঠিক আছে, এই জায়গায় একটা বর্গমূল হবে। ওকে, মিসিং হয়েছে। এখন আমরা যদি একটা উদাহরণ সহ যদি লিখি, এখানে ধরো এক্সাম্পল নিলাম আমি, এক্সাম্পল কত? এক্সাম্পল হচ্ছে 5। দেখো আমার কোয়েশ্চেন কি বলছে, আমাকে বলছে 64/81 এর
বর্গমূল নির্ণয় করো। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, এখানে এটার বর্গমূলের জন্য আমি প্রথমে 64 আমি লিখি লব 64 এর বর্গমূল রুট ওভার 64 ইকুয়াল টু 8। ওকে, আবার আমি এখানে লিখতে পারি পাশে হর 81 এর বর্গমূল কত হবে, রুট ওভার 81, অ্যান্সার কত, 9 স্কোয়ার ইকুয়াল টু 81। ঠিক আছে, সুতরাং আমরা একসাথে দুইটা একসাথে লিখি 64 ডিভাইডেড বাই 81। এটা আমি সরাসরি করতে পারতাম, তবে যেহেতু তোমাদের ক নাম্বারে আসতে পারে এই জন্য একটু কথাগুলো লিখে দিচ্ছি। এর বর্গমূল 64 ডিভাইডেড বাই 81। হ্যাঁ, এরপরের অঙ্কগুলোতে কিন্তু আমি কথা লিখবো না, তোমরা লিখবা এই সেম প্যাটার্নে 8 ডিভাইডেড বাই 9। ওকে, দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, এখন আমরা এক্সাম্পল 6 এটা করব। এক্সাম্পল 6টা হচ্ছে তোমার 52 9 16 এর বর্গমূল নির্ণয় করো। ঠিক আছে, তো এর জন্য আমার কী করতে হবে, প্রথমে ভগ্নাংশটাকে লিখতে হবে 52 বাই 52 সমস্ত 9 বাই 16, 16 ভাগের 9। এটাকে যদি আমি অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করি 16, এখন 52 ইন্টু 16, 52 গুণ 16 যোগ 9, 841। ঠিক আছে, 841 হচ্ছে আমার। এখন দেখো এখানে, সুতরাং আমরা এভাবে লিখতে পারি, এখন বায়ান্ন সমস্ত 9 ডিভাইডেড বাই 16, এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা কি পাই, 841 ডিভাইড বাই 16 29 বাই 4। ঠিক আছে, এইটা হচ্ছে আমরা বর্গমূল করে পাই, 841-এর বর্গমূল হচ্ছে 29। হ্যাঁ, আওয়ার অ্যান্সার। এখন এরপরের প্রশ্নটা হচ্ছে এক্সাম্পল 6 এর পর আমাদের আছে এক্সাম্পল 7। উদাহরণ সাথে আমাদেরকে বলছে কি করতে, বলছে 2 সমস্ত 15 ভাগের 8 বর্গমূল 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তাহলে আমাদের আগে এই ভগ্নাংশটাকে কী করতে হবে, অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে হবে। 2 8 ডিভাইডেড বাই 15, এটাকে যদি আমরা লিখি, এই 15 লিখলাম, 15 দুগুণে 30, 38। ঠিক আছে, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এখন এটাকে যদি বর্গমূল করি, সুতরাং 38 15, হ্যাঁ, এটাকে আমরা এখন বর্গমূল করব। এখন একটা জিনিস এখানে তোমাদের নোট হিসেবে খুবই দরকারি, এই জিনিসটা আমি একটু লিখে দিই।
এই জিনিসটা দেখো, এই জিনিসটা লিখে দিচ্ছি, দেখো ভগ্নাংশের হর যদি পূর্ণ বর্গ সংখ্যা না হয়, হর হর যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়, তবে গুণন দ্বারা একে পূর্ণবর্গ করে নিতে হয়, করে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, এটা তোমাদের মনে রাখতে হবে, বুঝছো? এটা মনে রাখতে হবে, কারণ দেখো এটার সাথে এটা কিন্তু মিলে যাচ্ছে। দেখো আমাদের বর্তমানে যেটা হর আছে এই প্রশ্নের হরটা কিন্তু কি না, পূর্ণবর্গ সংখ্যা নয়। দেখো পূর্ণবর্গ সংখ্যা না হলে তখন এটা গুণ করার মাধ্যমে, কোন একটা সংখ্যা গুণ করার মাধ্যমে কি করতে হয়, পূর্ণবর্গ করে নিতে হয়, ঠিক আছে? এখন এখন আমি যদি এটাকে হর ও লবকে যদি 15 দ্বারা গুণ করি, এই যে 15, সাথে 15 গুণ করলে এটাতে তখন কি হয়ে যায়, গুণফলটা তো পূর্ণবর্গ হয়ে যায়। একই সংখ্যা দুইবার আছে, তাহলে উপরে থাকবে কত, 38, এটার সাথেও 15 গুণ, তাহলে এই দিন শেষে ভ্যালু সেমই থাকবে, উপরের 15 নিচের 15 কাটাকাটি গিয়ে সেম। এভাবে আমরা লিখতে পারি, হ্যাঁ, কোনো ভগ্নাংশের হরলবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে হ্যাঁ ভ্যালু সেমই থাকে, ঠিক আছে? এখন দেখো এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি এভাবে, এই যে 15 কত, 225, উপর 38 ইন্টু 15, এটাকে কত লিখতে পারি, 38 গুণ 15, 570। ওকে, তাহলে দেখো এখন আমার আসে কত, 570 ডিভাইডেড বাই 225। ওকে, রুট ওভার অ্যান্সার আমার আসা হচ্ছে এটা। এখানে আমার উত্তর আসে 1.5916, ঠিক আছে? আরও আসতেছে, আমি লিখতেছি না। তো এখন আমার এটাকে যদি আমি, উত্তর কত হবে, সুতরাং অ্যান্সার কত হবে বলো তো? আমি যদি লিখি অ্যান্সারটা 1.3 এরপর 1, এরপরে 6, 4 ডিজিটটা কত, 6, যা 5 থেকে বড়, সুতরাং এর আগের ডিজিটে 1 যোগ হবে। তাহলে আমি যদি 3 ডিজিট লিখি 1 + 1 হবে 2 হয়ে যাবে এটা, ঠিক আছে? প্রায়। ওকে, এই হচ্ছে আমাদের 7 নম্বর ম্যাথ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে? এক নম্বর, এটা বলছে 27 সমস্ত 46 ডিভাইডেড বাই 49 এর বর্গমূল নির্ণয় করো। ওকে, এই জন্য আমাদের কী করতে হবে, প্রথমে ভগ্নাংশটা নিতে হবে। 27, 46, 49, এইটাকে লিখলাম 49 গুণ 46 প্লাস 27 গুণ 49 যোগ 46, 1369। রুট ওভার অ্যান্সার কত আসে, 37। এটা আসে উপরের, এটার ভ্যালু আসে কত, 37। ওকে, আর নিচে 40।
ওকে, ঠিক আছে। এখন এখন দেখো, আমি যদি এই ভগ্নাংশটাকে এখন যদি কনভার্ট করি, কীভাবে লেখা যায়? 27 46 গ্রেটার 49, এটাকে, সুতরাং ঠিক আছে এই লিখলাম। এটাকে আরেকটা লাইন লিখি, 1369 ডিভাইডেড বাই 49, ঠিক আছে, ইকুয়ালটা আমি কত পাইছি? বর্গমূল করার পর 37 ডিভাইডেড বাই 7, দিস ইজ আওয়ার অ্যান্সার। ঠিক আছে, এখন একের পর হচ্ছে 2, আমাদের 2 নম্বর কাজ হচ্ছে ওয়ান ইস টু 4/5 এর বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত নিন। ওকে, কোশ্চেন শেষ। এখন অ্যান্সারটা হচ্ছে, প্রথম এটাকে আমার কনভার্ট করতে হবে কিসে, একেবারে লিখে ফেলি। 1:4 ডিভাইড বাই 5, এই দিলাম √, এটাকে আমার অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে। প্রথমে থাকবে কত? 5, 5 একে 5, 5 4 9, এই করলাম। এখন দেখো 5 কিন্তু কি না, পূর্ণবর্গ সংখ্যা না, সুতরাং 5কে 5 দ্বারা গুণ দিয়ে পূর্ণবর্গ করতে হবে। উপরে থাকবে 9, 9কেও 5 দিয়ে গুণ দিব। এখন সাথে থাকবে √, চিহ্ন। তাহলে দেখো নিচে থাকে কত? 25, উপরে কত থাকবে? 5 9 45, ঠিক আছে। এখন এটা যদি হয়, আমি এখানে কি লিখতে পারি? এটা আমি এখন কি করব? √45 ডিভাইড বাই 25, 1.34 1.3416 1.3416, ঠিক আছে। 1.16, এটাকে যদি আমি যদি কয় দশমিক, 2 দশমিক স্থান পর্যন্ত যদি লিখি, তাহলে কত আসে? 1.34। কেন? কারণ তৃতীয় ঘরটা হচ্ছে 1, যা 5 থেকে ছোট, সুতরাং এখানে 1 যুক্ত হবে না। এখানে লিখবো, পাশে লিখে দিতে হবে প্রায়। ওকে, এখন আমাদের 2 নম্বর কাজও শেষ। এখন আমরা আলোচনা করব মূলত ও অমূলদ সংখ্যা নিয়ে। মূলত ও অমূলদ সংখ্যা এর আগেও একবার আলোচনা করেছি, এখানে জাস্ট আরেকটু রিক্যাপ করব। মূলত ও অমূলদ সংখ্যা। ওকে, দেখো প্রথমে আমরা কি জানি? মূলদ সংখ্যার মধ্যে কি পড়বে? স্বাভাবিক সংখ্যা n, ঠিক আছে, এগুলো থাকবে মূলদ সংখ্যার মধ্যে। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো জানি আমরা? 1 2 3 4 ডট ডট ডট, ঠিক আছে। এরপর কেন? আচ্ছা, মূলদ সংখ্যা মানে কি? যে সকল সংখ্যাকে একটি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে, ঠিক আছে। p/q আকারে প্রকাশ করা যায়। এখন যেখানে কিউ কি হবে না? শূন্য হবে না। হরে কখনো শূন্য থাকতে পারবে না, শূন্য থাকলে অসংজ্ঞায়িত হয়ে যাবে। এখন দেখো এগুলোকে কেন আমরা মূলদ সংখ্যা বলতেছি? হ্যাঁ, এগুলিকে কি আসলেই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়? এটার সত্যতা আমরা এখন যাচাই করব। দেখো আমি প্রথমে লিখছি কত? আমি প্রথমে লিখছি 1। হ্যাঁ, দেখো তো 1কে আমরা 1/1, 1কে আমরা 1/1 আকারে লিখতে পারি না? অবশ্যই পারি। 2কে দেখো তো, 2কে কি লিখতে পারি? 2 এর নিচে একটা, আমি বলছিলাম যে সকল পূর্ণ সংখ্যার নিচে একটা কি থাকে? লুকায়িত অবস্থায় 1 থাকেই, এটাকে লিখতে পারি 2/1, রাইট। এখন আমরা যদি 3 নিয়ে যদি চিন্তা করি, 3কে কেমন আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি? তুমি 3-এর সাথে একটা উপরে 2 গুণ দাও, নিচে আরেকটা কি নাও, হরের মধ্যে আরেকটা 2 গুণ দাও, দিন শেষে কাটাকাটি গিয়ে কি থাকবে? শুধু 3 থাকে। 3 দুগুণে 6, নিচে আছে 2, 6/2। 6কে 2 দিয়ে ভাগ দিলে কত আসে? 3ই আসে, ঠিক আছে। এইভাবে আমরা কনভার্ট করলাম, ঠিক আছে, ইত্যাদি। এখন আরেকটা সংখ্যা, তোমাকে আরেকটা সংখ্যার কথা বলি। হ্যাঁ, এটা কিন্তু খুব মজার, যেমন 0। এখন তুমি 0কে কি তুমি মূলদ সংখ্যা বলতে পারবা? হ্যাঁ, এগুলো নর্মাল সংখ্যা। তুমি এখানে 1 আছে এটা বুঝতে পারতেছো, কিন্তু 0-র নিচেও মনে রাখবা, 0-র নিচেও কি আছে?
0/1, একটা 1 যুক্ত আছে, বুঝছো? এই জন্য আমরা জিরোকে কি বলবো? জিরো একটা মূলদ সংখ্যা, বুঝতে পারছি? এখন এখন আমরা হচ্ছে দশমিক সংখ্যা নিয়ে আলোচনা করব। দশমিক সংখ্যা কোনগুলা? ওকে, এখানে আরেকটু যুক্ত করে দিই। এটা হবে তোমার সসীম সসীম দশমিক সংখ্যা। ওকে, সসীম দশমিক সংখ্যা কি হবে একটু বলো তো? সসীম দশমিক সংখ্যার ক্ষেত্রে উদাহরণ কি হবে? 0.1, ঠিক আছে? এটাকে যদি আমরা কনভার্ট করি, এটা হবে 1/10, ঠিক আছে? এভাবে লিখতে পারি। আবার আমি যদি বলি 1.5, 1.5, এটাকে কি হবে? এটা হচ্ছে 15/10, ওকে? তারপর আমি যদি বলি 2.03, 2.03, এটাকে আমরা এভাবে লিখতে পারি 203, দশমিকের পরে কয় ঘর? 2 ঘর, তাহলে ও নিচে হচ্ছে 3, ততটা সংখ্যা থাকবে একের পরে, ঠিক আছে? এখন আরেকটা জিনিস তোমাকে দেখাই, এটা তো সসীম দশমিক। এরপর তোমাকে আরেকটা বলছিলাম, যদি অসীম পুনরাবৃত্ত দশমিক হয়, হ্যাঁ, অসীম পুনরাবৃত্ত দশমিক, যেমন 0.33 ডট ডট, এগুলোকেও কি বলছিলাম আমরা? মূলদ সংখ্যা, কারণ এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি, ঠিক আছে? আবার 0.111 ডট ডট ডট, ঠিক আছে? এটাকেও আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি, যেমন 1/9, হ্যাঁ, এভাবে লিখতে পারি। এখন এই হচ্ছে আমাদের মূলদ সংখ্যার ব্যাপারে আলোচনা। সুতরাং আমরা এখানে একটা সামারি একটা লাইন লিখতে পারি। অতএব অতএব কি বলতে পারি? শূন্য, ওকে, শূন্য সকল স্বাভাবিক সংখ্যা সকল স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা, এরা কি? এদেরকে আমরা কি বলতে পারি? মূলদ সংখ্যা, ওকে, ঠিক আছে? মূলদ সংখ্যা বলতে পারি। শূন্য সকল স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যার মধ্যে কোনগুলো? সকল ভগ্নাংশ, ঠিক আছে? এখন এখন আমরা শিখব একটু, এখানে একটা লাইন অ্যাড করে দিই। অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যার ব্যাপারে তো আলোচনা করলাম, হ্যাঁ। যদি পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়, এরূপ সংখ্যার বর্গমূল কি হয়? এরূপ সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা হয়, ঠিক আছে? পূর্ণবর্গ সংখ্যা নয়, এরূপ সংখ্যার বর্গমূল। ধরো ধরো আমি একটা বলি তোমাকে, আমি বললাম 32, এটা কিন্তু কি না? পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং এটা কি হবে? অমূলদ সংখ্যা আসবে, ঠিক আছে? এটা মূলদ হবে না, ঠিক আছে? এখন আমি যদি বলি 16 কিন্তু তোমার পূর্ণবর্গ সংখ্যা, সুতরাং এটা কি হবে? মূলদ সংখ্যা হবে, বুঝছো? এই হচ্ছে ব্যাপারটা। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা একসাথে এখানে এক্সাম্পল 8 এবং কাজ একসাথে করব, কম্বাইন্ডলি করব। এক্সাম্পল 8, হ্যাঁ, এবং পরবর্তী যেটা কাজ আছে ওইটা, দুইটাই 21, এই জন্য আমরা একসাথে করবো। হ্যাঁ, এখানে মূলত বলছে কি জানো? মূলত বলছে তোমার অমূলদ সংখ্যা এবং মূলদ সংখ্যা বের করতে বলছে। তাহলে আমি সংখ্যাগুলো লিখি। এক্সাম্পল 8-এর উদাহরণগুলো হচ্ছে তোমার 0.12, ঠিক আছে? এরপর আছে হচ্ছে তোমার √25, ঠিক আছে? এরপর হচ্ছে 72, √72, এরপর হচ্ছে 49 ডিভাইডেড বাই 7, উপরে √, ঠিক আছে? এই সংখ্যাগুলো।
এগুলো হচ্ছে এক্সাম্পল এইটের। এরপরে কাজের মধ্যে আমাদের আর কিছু অঙ্ক আছে। হ্যাঁ, এটা হচ্ছে 1.12 4/25, এটা রুট ওভার। এরপর হচ্ছে 27 ডিভাইড বাই 16, ঠিক আছে। এরপর তোমার 1.0563, ঠিক আছে, রুট ওভার 32 রুট ওভার 121। এখন দেখো, এই যে এই সংখ্যাটাকে আমরা চাইলে 12/100 হিসেবে প্রকাশ করতে পারি। সুতরাং এটা একটা কী সংখ্যা? এটা একটা মূলত ভগ্নাংশে প্রকাশ করা যাচ্ছে। এটা থেকে দেখে তো, এটা একটা কী সংখ্যা? রুট ওভার 25-এর অ্যান্সার কত? 5, ঠিক আছে। এটাও একটা কী সংখ্যা? মূলত সংখ্যা, ঠিক আছে। রুট ওভার 72, এটাই দেখো, আমরা জানি কোনো একটা সংখ্যা যদি পূর্ণবর্গ সংখ্যা নয়, এমন সকল সংখ্যার বর্গমূল কি? অমূলত সংখ্যা। বুঝতে পারছো? এটা কি আসতেছে ক্যালকুলেটরে, এটা আমার দেখার বিষয় না। যদি বর্গমূলের রুটযুক্ত চিহ্নের ভিতরে যে সংখ্যাটা থাকবে সেটা যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়, হ্যাঁ, তাহলে এটা কি হবে? অমূলত সংখ্যা হবে। এটা দেখো, এটাতে 49কে যদি আমি কি করি, ক্যালকুলেশন করি, বর্গমূল করলে আসে 7, নিচে আসে 7, ইকুয়াল টু কত? 7 7 কাটাকাটি গিয়ে শুধু 1ই থাকে। এটা কি হবে? 1কে আমরা 1/1 লিখতে পারি। এটাও একটা কি সংখ্যা? মূলত সংখ্যা। বুঝছো? মূলত সংখ্যা। এখন এটা দেখো তো, এটাকে আমরা লিখতে পারি, নিচে থাকবে 2, উপরে থাকবে কত? 2, 2 একে 2, 2 একে 3, 3/2। হ্যাঁ, সুতরাং ভগ্নাংশে প্রকাশ করতে পারতেছি, এটাও একটা মূলত। বুঝছো? এরপর হচ্ছে এটা হচ্ছে 2 থাকবে উপরে, এরপর 5 থাকবে নিচে, এটাও হচ্ছে তোমার একটা মূলত। বুঝছো? এখন এটাই দেখো তো, এটাই হচ্ছে, আমি যদি এটা নিয়ে যদি ক্যালকুলেশন করি, নিচে আছে কত? 16 এর বর্গমূল কত? 4, কিন্তু উপরে আছে কত? 27, যার উপর রুট আছে। আমরা জানি রোধযুক্ত চিহ্নের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা নাই, এমন যদি সংখ্যা থাকে পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে আমরা ওইটাকে অমূলত সংখ্যা বলতে পারি। সুতরাং এখানে যেহেতু 27 অমূলত, 27 যেহেতু রুট ওভার 27 অমূলত সংখ্যা, সুতরাং পুরোটাই কী হবে? অমূলত সংখ্যা হবে। বুঝছো? এই হচ্ছে ব্যাপার, অমূলত সংখ্যা। এখন এই যে এই জিনিসটা দেখো তো, এটাকে আমি 10563 ডিভাইডেড বাই, এখানে কয় ঘর? দশমিকের পরে 4 ঘর, সুতরাং 1-এর পরে 4টা শূন্য দিয়ে ভাগ দিব। ওকে, এটাকে তাহলে আমি কি বলতে পারি? মূলত। এরপর এই যে রুট ওভার 32, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং এটাকে আমরা কি বলতে পারি? অমূলত। রুট ওভার 121, এটাকে আমরা কি বলতে পারি? 11, ঠিক আছে। এটাও একটা কি সংখ্যা? মূলত সংখ্যা। কারণ 11কে আমরা কীভাবে লিখতে পারি? 11 ডিভাইডেড বাই 1, অথবা 11 ইন্টু 11 ডিভাইডেড বাই 11, ঠিক আছে, এভাবেও লিখতে পারি। ওকে, আমরা এখন নেক্সট টপিকে যাব। আমাদের নেক্সট টপিকটা হচ্ছে এক্সাম্পল 9। এখন দেখো, এক্সাম্পল 9 আমাদেরকে কি বলছে? কোনো বাগানে 1296টি আম গাছ আছে। বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আম গাছ থাকলে
ওকে, কোনো বাগানে 1296টি আম গাছ থাকলে বাগানের দৈর্ঘ্য প্রস্থ উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আম গাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা নির্ণয় করো। তার মানে বাগানটা হচ্ছে কেমন, স্কোয়ার শেপ, বর্গাকৃতির, ঠিক আছে। সুতরাং আমরা কি জানি, বর্গের এই বর্গের ক্ষেত্রফল যদি স্কোয়ার হয় তাহলে বর্গের বাহু কত হবে, এ, ঠিক আছে, বর্গমূল। এখানেও আমাদের কি করতে হবে, ঠিক সেম ভাবে এটা 1296 কি করতে হবে, বর্গমূল বের করতে হবে। বোঝা আসছে? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এখন আমি যদি করি এই ম্যাথটা, তাহলে কত আসবে, আমি এই সাইডে করি 1200 কত 96, 1296, এটাকে আমি প্রথমে জোরবদ্ধ করবো, একক থেকে আসতেছি এই, এখন ভাগ চিহ্ন দিলাম, নিচে দিলাম 12-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা 9, যার বর্গমূল 3, উপরে 12 থেকে 9 গেলে থাকে 3, আর এখানে থাকে হচ্ছে 96, দিলাম বর্গ ভাগ চিহ্ন। এরপর এখন কত দেখো, 3-এর দ্বিগুণ কত 6, 6-এর সাথে কত বসাতে পারি, 5 বসাবো, 5 6 30 65, 6 বসাই, 7 বসাই, 7 67, 67 ইন্টু 7 কত আসে 469, 66 ইন্টু 6 কত 396, 6, হ্যাঁ, তাহলে আমার এখানে 6 বসাতে হবে, 396 বরাবর মিলে গেছে। সুতরাং আমার উত্তর পাইছি কত, উত্তর পাইছি হচ্ছে 36। তাহলে আমরা বলতে পারি, হ্যাঁ, গাছের সংখ্যা, প্রত্যেক সারিতে গাছের সংখ্যা, প্রত্যেক সারিতে নির্ণেয় গাছের সংখ্যা কত, 36। ওকে, এই হচ্ছে কথা। এখন এক্সাম্পল কত, এক্সাম্পল আমরা করবো এখন 10। এক্সাম্পল 10-এ আমাকে বলছে একটি স্কাউট দলকে 9 10 12 সারিতে সাজানো যায়, আবার তাদের বর্গাকারেও সাজানো যায়। ওই স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট আছে। তার মানে একটি দল, ওইখানে তোমার যতটা সারি থাকবে ওই সারিতে হচ্ছে কয়টা সারি সংখ্যা থাকবে, 9 10 অথবা 12, ঠিক আছে। তাছাড়াও তুমি স্কোয়ার শেপও তার সাজাতে পারবা, ঠিক আছে। এখন এরকম যদি হয়ে থাকে, এখন আমাকে ফাইন্ড আউট করতে হবে টোটাল কয়জন স্কাউট ছিল ওইখানে। বুঝে আসছে? এর জন্য আমাকে কি করতে হবে, আমার কিছু লেখা এখানে লিখতে হবে। ভালো ভালো করে মনোযোগ দিয়ে এটা একটু দেখো, খুবই সোজা ম্যাথ। এখন দেখো, স্কাউট দলকে 9 10 12 সারিতে সাজানো যায়। হলে স্কাউটের সংখ্যা 9 10 12 দ্বারা বিভাজ্য হবে,
হ্যাঁ, আমরা শুধু প্রশ্নের লেখাটাই লিখলাম। বিভাজ্য এইরূপ ক্ষুদ্রতম সংখ্যা হবে, কি হবে? 9, 10, 12 এর লসাগু। কেন বললাম? কারণ আমার এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যাটা হচ্ছে তোমার 9 দিয়ে 10 দিয়ে 12 একসাথে সবগুলো সংখ্যা দিয়ে কি যাই, বিভাজ্য হয়, নিঃশেষে বিভাজ্য হয়। ওকে, তাহলে আমরা এটা বলতে পারি। এরপর এই জন্য আমাদেরকে লসাগুটা প্রথমে বের করতে হবে, বুঝা আসছে? এখন যদি আমি লসাগু বের করি, এই যে ধরো এই জায়গায় লসাগুটা বের করলাম, 9, 10, 12, ঠিক আছে। এরপর আমি এখানে 2 দিয়ে ভাগ দিই, 9, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, এরপর 3, 3, 5, 3 দুগুণে 6, ঠিক আছে। নয়, 10, 12 এর লসাগু, ঠিক আছে। কত হবে? এই যে গুণিতকগুলার তোমার কি হবে? গুণফল 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 2। আচ্ছা, এই জায়গায় কি বুঝছো? এটা আরেকবার বুঝাই দিই। দেখো 9, 10, 12 এটাকে সবচেয়ে কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ দিতে হবে, এমন সংখ্যা দিয়ে আমার ভাগ দিতে হবে আর কি, বুঝছো? দেখো 2 দিয়ে ভাগ দিচ্ছি, 10কে ভাগ যাচ্ছে, 12কে ভাগ যাচ্ছে, 9 যাচ্ছে না, ওই জন্য 9 বরাবর থেকে যাবে। এখন 3 দিয়ে ভাগ দিব, দেখো 3 দিয়ে যদি ভাগ দিই তাহলে 9 আর 6কে ভাগ যাচ্ছে, আমার দুইটা দিলেই হচ্ছে, দুইটা সংখ্যাকে যদি মিনিমাম ভাগ যায় তাহলেই হবে। এখন 9কে ভাগ দিছি 3 আসছে, 6কে ভাগ দিছি 2 আসছে, 5টা বরাবর নেমে যাবে। এখন এগুলোকে কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, ঠিক আছে। এতটুকুতেই শেষ আমাদের লসাগু নির্ণয়। এরপর আমরা গুণ করে দিব। তাহলে আমি যদি গুণ করি, দেখো তো এখানে কত আসে, লসাগু হচ্ছে এত। এই লসাগুকে আমরা এইভাবে লিখতে পারি, 2 আছে কয়টা? 2টা। জোড়বদ্ধ করি, ওই যে বর্গমূলের মতো, বর্গ, ওই যে বর্গমূল নির্ণয় করছিলাম যে, ঠিক সেমভাবে 3 আছে কয়টা? 2টা। এটাও জোড়বদ্ধ করি। দেখো এখন এখন হচ্ছে তোমার 5 আছে কয়টা? 5 আছে একটা। ওকে, এখন তার মানে আমরা এখান থেকে একটু বলতে পারি প্রাপ্ত লসাগু 2 ইন্টু 2, 3 ইন্টু 3, 5, ওকে। আচ্ছা, এই যে এই সংখ্যাটা পেলাম, এটাকে কি বর্গাকারে সাজানো যাবে? এইটা একসাথে 9, 10, 12 দ্বারা বিভাজ্য সংখ্যাটা, এইটার গুণফল যেটাই হবে হোক, কিন্তু এটা তো বর্গাকারে সাজানো যাবে না। কেন যাবে না? কারণ এখানে 2 জোড়বদ্ধ অবস্থায় আছে, 3 জোড়বদ্ধ অবস্থায় আছে, কিন্তু 5টা কি আছে? সিঙ্গেল অবস্থায় আছে। ওই জন্য এখানে আরেকটা 5 যতক্ষণ পর্যন্ত গুণ করবো না ততক্ষণ এটা কি হবে না, বর্গাকারে সাজানোর মতো উপযুক্ত হবে না। সুতরাং বর্গাকারে, এই যে বর্গাকারে সাজানো যাবে, সাজানো যায় না। প্রাপ্ত লসাগু এইকে বর্গাকারে সাজানো যায় না। হ্যাঁ, সুতরাং তাহলে আমরা কি বলতে পারি? 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5 কে বর্গাকারে বর্গ সংখ্যা করতে হলে, হ্যাঁ, বর্গাকারে সাজাতে হলে, বা বর্গকে বর্গাকারে সাজাতে, বা বর্গ সংখ্যা করতে হলে, খুব ইজি ম্যাথ,
করতে হলে কমপক্ষে কী করতে হবে বলো? কমপক্ষে ওই যে একটা 5 আছে আর একটা 5 দিয়ে গুণ দিতে হবে, কমপক্ষে 5 দ্বারা গুণ করতে হবে। সুতরাং 9, 10, 12 সারিতে এবং বর্গাকারে সাজানোর জন্য স্কাউটের সংখ্যা প্রয়োজন হবে কত? স্কাউটের সংখ্যা প্রয়োজন হবে সমান, দেখো আমি আগে পাইছি কত, আগের সংখ্যাটা লসাগু, প্রাপ্ত সংখ্যাটা আমি লিখি গুণিতকগুলো, 2 × 2, 3 × 3। এখন এরপর দেখো 5 কয়টা পাইছি, এখানে 5 একটা আছে, এই যে 5, এরপর আরেকটা 5 দিয়ে গুণ করতে হবে, এই যে 5 দিলাম, বুঝছো? এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো তো আমি এটাকে যদি একটু গুণ করি, কত আসে আমার টোটাল ভ্যালুটা? 2 × 4, 4 × 3 = 12, 12 × 36, ঠিক আছে, 3 × 12 = 36, 36, 36 × 25, 36 × 25 আসে কত? 900। ওকে, এখন 900 কি আসলেই এই পূর্ণবর্গ সংখ্যা কিনা তোমার একটা মনে প্রশ্ন জাগে না? দেখো √ অ্যান্সার কত আসে? 30, তার মানে 30-এর বর্গ কত? 900। এখন 900কে আমি আমি যদি চাই 9 দিয়ে ভাগ দিতে, পারবো না? 900 ভাগ 9 আসছে 100, 10 দিয়ে দিব, দেখো ভাগ 10, এটাও কি পূর্ণবর্গ সংখ্যা? এটাও একটা সংখ্যা আসছে, সাজানো যায়, নিঃশেষ বিভাজ্য। এখন 900কে যদি আমি এই ভাগ দিই কত দিয়ে? 12 দিয়ে, তাও কি নিঃশেষে বিভাজ্য, বুঝছো? এই হচ্ছে আমাদের অঙ্ক। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং নির্ণেয় নির্ণেয় স্কাউটের সংখ্যা 900, 900 জন। ওকে, দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। এখন আমাদের লাস্ট ম্যাথ আজকের এক্সাম্পল 11, এটা হচ্ছে 1.2 এর উদাহরণ শেষ। এরপর প্রশ্ন হচ্ছে 21,952। প্রথম সংখ্যাটি কি? পূর্ণবর্গ সংখ্যা হবে। খ, প্রথম সংখ্যাটি যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়, তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা একে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? ভাগফল
ওকে, দেখো এই প্রশ্নে বলছে দুটি সংখ্যা দেওয়া আছে, তার মধ্যে প্রথম কোশ্চেনটা হচ্ছে তোমার প্রথম সংখ্যাটিকে পূর্ণবর্গ সংখ্যা হবে কিনা, পূর্ণবর্গ সংখ্যা হবে কিনা এটা জানতে চাইছে যুক্তি আকারে। তাহলে দেখো আমরা কি জানি কোন একটা সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হবে কিনা সেটা নির্ভর করে ওই সংখ্যার একক, হ্যাঁ, ওই সংখ্যার একক স্থানীয় অঙ্কে কী আছে তার উপর। যেহেতু আমরা জানি যদি একক স্থানীয় অঙ্কে যদি 2 3 তারপর হচ্ছে তোমার কত 2 3 7 8 এই চারটা সংখ্যা যদি থাকে তাহলে এটা কি হবে না, কখনোই পূর্ণবর্গ সংখ্যা হবে না। বুঝতে পারছি। আর আমাদের প্রশ্ন দেওয়া আছে কত 21,952। দেখো এখানে কিন্তু কি আছে এককের করে 2 আছে, যেটা আমাদের এখানে চার্টের মধ্যে সাথে মিলে গেছে, সুতরাং এটা কি হবে না, এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। বুঝতে পারছি। এই হচ্ছে আলোচনা। এখন খ নাম্বারে দেখো, খ নাম্বারে বলছে আমাদেরকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে একে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, প্রথম সংখ্যাটি। তাহলে আমি খ নাম্বারটা লিখি, এই জায়গায় হচ্ছে আমি ভাগ দিই, কাকে দিব 21,952 2, 21,952 ভাগ 2, 10,976, এটাকে আবার 2 দিয়ে ভাগ, 5,488, আবার 2 দিয়ে ভাগ, 2,744, আবার 2 দিয়ে ভাগ, যেহেতু জোড় সংখ্যা প্রতিবারে 2 দিয়ে ভাগ যাবেই। ক্ষুদ্রতম সংখ্যা 1372 ভাগ 2, 86, 343। এখন এটা ভাগ গুণ 3 ভাগ 6, 6 7, হ্যাঁ 7 দিয়ে যাই, 7 দিয়ে দিলে 49, 49কে দিলে 7 ইন্টু 7। ওকে, এখন এখন দেখো এটাকে যদি আমি লিখি পাশে, কত সংখ্যাটা হচ্ছে 21,952, এটাকে আমি এখন উৎপাদকে মৌলিক গুণনীকে বিশ্লেষণ করে পাইছি, 2 পাইছি কয়টা, 1 2 3 4 5 6, 6টা, 1 2 3 5, 1 2 3 6টা, 1 2 3 4 5 6, 6টা, এরপর 7টা, 7টা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এখন দেখো এখানে কিন্তু একটা একক অবস্থায় কি আছে, সিঙ্গেল অবস্থায় একটা 7 থেকে গেছে, ঠিক আছে। এই 7টাকে আমার বাদ দিতে হবে, এই 7টাকে যদি আমি বাদ দিতে পারি তাহলে আমার সংখ্যাটা আবার কি হয়ে যাবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে। এটার একটা সত্যতা যাচাই করে দিই। দেখো আমার সংখ্যাটা কত 21,952, ঠিক আছে। এটাকে আমি 7 দিয়ে ভাগ দিলাম, ভাগ 7, এই সংখ্যাটা আসছে, রুট ওভার অ্যান্সার দেখো 56 পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং আমি এখানে লিখবো, সুতরাং অর্থাৎ 7 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 7 দ্বারা ভাগ করতে হবে। সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 7, ঠিক আছে। এরপর হচ্ছে গ নাম্বার। গ নাম্বার হচ্ছে কি বলছে দেখো, দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে, এটাই আমাদের হচ্ছে অ্যান্সার। গ নাম্বার হচ্ছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন আমরা বলছিলাম একদম বিগত ক্লাসে বলছিলাম কোনো সংখ্যার সাথে যোগ করতে বললে বা বিয়োগ করতে বললে তখন আমরা কি করি,
আমরা কিসে সাহায্য করি? ভাগ পদ্ধতিতে এই বর্গমূলটা নির্ণয় করি। ঠিক আছে, এখানে আমরা ঠিক সেম নিয়মই করব। এখন আমার সংখ্যাটা হচ্ছে 5605। এটাকে আমরা এখন কিসে সাহায্য করব? যেহেতু যোগ আছে ওই জন্য আমরা ভাগের সাহায্য করব। আগে এই যে একক ঘর থেকে জোড়বদ্ধ করি, দুইটা, এইখানে দুইটা। ঠিক আছে, এই দিলাম দাগ, নিচে এক লাইন ফাঁকা রেখে কী করলাম, 56 এর কাছাকাছি হচ্ছে 49, যেটা থেকে আসে 7। এরপর এখানে আসে কত? 7। এখানে আসে কত? 5। এরপর হচ্ছে ভাগ, এই 7-এর দুগুণ কত? 7 দুগুণে 14। 14-র সাথে কত বসাতে পারি? 14-র সাথে কত? 14-র সাথে আমি 5 বসাই, দেখি 725 আসে। 14-র সাথে আমি 4 বসাই, 576। ঠিক আছে, 576 বিয়োগ 129 আসে, 129 আসে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি, দেখো তো, ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 5605 এর সাথে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল কত হবে? 1 বেড়ে যাবে। তখন এর বর্গমূল হবে 74 যোগ 1 বা 75। ঠিক আছে, এই যে 75 পেলাম। এখন 75-এর বর্গ সংখ্যাটি কত? এখন আমি 75 স্কোয়ার সমান কত, এটা একটু বের করি। 75 স্কোয়ার ইকুয়াল টু 75 ইন্টু 75 কত আসে? 75 স্কোয়ার ইকুয়াল টু কত? 5625। সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে 5625, 5605, ইকুয়াল টু কত? 20। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, অর্থাৎ 5605 এর সাথে 20 যোগ করতে হবে, তখন এটি পূর্ণবর্গ হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে এবং তোমার কাছে হেল্পফুল মনে হলে লাইক এবং সাবস্ক্রাইব করে তোমার ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দিবা। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম।